বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে 11 বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করে। সেদিক থেকে বলা যায় বাংলাদেশ নয়, ভারতই এ দেশের ওপর নির্ভরশীল। অথচ দাদা বাবুদের ভনিতা দেখলে আর বাঁচা যায় না। তারা এমন ভাবখানা দেখায় যেন ভারত ছাড়া বাংলাদেশ অচল। এজন্যই ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ড ইউনূসের সরকার। পণ্য আমদানির জন্য ভারতের বাহিরে বিকল্প দেশের সন্ধানে আছে নতুন সরকার। এই নীতি বজায় থাকলে খুব অল্প সময়ের মধ্যে ভারত নির্ভরশীলতা কাটিয়ে উঠবে দেশ। সব মিলে বাংলাদেশ আসলে ভারতের উপর কতটা নির্ভরশীল, বিকল্প হিসেবে কোন কোন দেশের সাথে নতুন করে বন্ধুত্ব করতে যাচ্ছে সরকার, এসব নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশে ক্ষমতার পালাবদলে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা স্পষ্ট হওয়ার পর দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কে কি প্রভাব পড়বে এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এর মধ্যেই স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের সঙ্গে শুধু বাণিজ্যিক সমুদ্র রুট চালু নয়, দেশটি থেকে পণ্য আমদানি বাড়ানোর খবর আসছে। অর্থাৎ হাসিনার বাংলাদেশ যেভাবে ভারত নির্ভরশীল হয়ে উঠেছিল সে দশা কাটিয়ে উঠতে চেষ্টা করছে। অন্যদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ওঠার পর সীমান্ত লাগোয়া ভারতের কিছু রাজ্যে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ার খবরও আসছে। এই নিয়ে দুই দেশের মানুষদের মধ্যে যেমন আলোচনা আছে, তেমনি ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ আছে। আওয়ামী লীগ সরকার পতনের পর দুই দেশের গত 53 বছরের সম্পর্ক নিয়ে ভিন্নভাবে আলোচনা হচ্ছে। দুই দেশই একে অন্যের পদক্ষেপে উদ্বেগ জানিয়ে বিবৃতি পাল্টা বিবৃতি দিচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য বিঘ্নিত হওয়ার খবরও আসছে। আবার ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে। এর প্রভাব পড়েছে বিশেষভাবে পশ্চিমবঙ্গের কিছু এলাকায়। বাংলাদেশি রোগী আর কাস্টমার না পেয়ে বন্ধ হওয়ার উপক্রম কলকাতার হাসপাতাল, হোটেল আর মার্কেটগুলো। ভারত থেকে বাংলাদেশ যে নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি করে, এর মধ্যে প্রথমে থাকে আলু আর পেঁয়াজ। প্রথমেই পেঁয়াজের প্রসঙ্গে আসা যাক। 2023-24 অর্থ বছরের জন্য 37 লাখ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সে লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় 38 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে এবছর। অথচ বাংলাদেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা 27 থেকে 28 লাখ টন। তার মানে প্রয়োজনের চেয়ে বেশি পেঁয়াজ এবার দেশে উৎপাদন হয়েছে। আগামী বছর তা আরও বাড়বে। তার মানে পুরোটাই দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়েই পূরণ করা সম্ভব। তবু কেন আমদানি করতে হয়? কৃষি অর্থনীতিবিদ হাসনিন জাহান বলেন, পেঁয়াজের বেলায় পূর্বাভাস ঠিকমতো করা হয় না। কৃষক হয়তো এক বছর দাম পাচ্ছে না, ফলে পরের বছর কম চাষ করে, কিংবা এক বছর দাম বেশি পেলে পরের বার চাষের পরিমাণ বাড়ে। তথ্যের ঘাটতি না থাকলে এবং অভ্যন্তরীণ সরবরাহ ও বাজার ব্যবস্থায় তদারকি ঠিকমতো করা গেলে আমদানি এড়ানো যেত বলে মনে করেন তিনি। মোট কথা, পেঁয়াজ আমদানিতে বাংলাদেশের আর ভারতের ওপর নির্ভর করতে হচ্ছে না। এবার আসা যাক চালের ক্ষেত্রে। আওয়ামী লীগ সরকারের সময়ে দেশকে ধান চালের নিরিখে খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ বলে দাবি করা হতো, কিন্তু তারপরও চাল আমদানি থেমে থাকেনি। ভারত থেকে বাংলাদেশে চাল আমদানির তথ্যে বছরভেদে ব্যাপক পার্থক্য দেখা গেছে। এক এক বছরে আমদানির পরিমাণ এক এক রকম। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2023-24 অর্থ বছরে $1.5 কোটি চাল রপ্তানি করা হয়েছিল বাংলাদেশে। সর্বশেষ অর্থ বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল 4.34 লাখ মেট্রিক টন। উৎপাদন হয় 4.20 লাখ মেট্রিক টন। 2023 সালে বাংলাদেশে $8 কোটি বেশি চাল রপ্তানি করেছে ভারত। পরিমাণের দিক থেকে 2,15,000 টন প্রায়। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ থেকে গত এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে পূর্বাভাস করা হয়েছে, আগামী অর্থ বছরে বাংলাদেশে চাল আমদানি শূন্যের কাছাকাছি নেমে আসতে পারে। চলতি বছর বোরোর ভালো ফলন এবং আউশ আমনের পরবর্তী মৌসুমের কথা বিবেচনায় নিয়ে সংস্থাটি বলছে, 2024-25 অর্থ বছরে 50,000 মেট্রিক টন চাল আমদানি করতে পারে দেশটি। তবে এবার আর ভারত নয়। যদি চাল আমদানি করা লাগেও সেক্ষেত্রে ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকে চাল আনবে বাংলাদেশ। এবার আসা যাক আলুর প্রসঙ্গে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সাথে সমন্বয়কের মাধ্যমে প্রকাশিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা যায়, দেশে আলুর চাহিদা প্রায় 80 লাখ টন, কিন্তু উৎপাদন হয়েছে 1.6 লাখ। তার মানে প্রয়োজনের চেয়ে তা অনেক বেশি। তবু দেশে আলুর ঘাটতি দেখা যাচ্ছে। আলু যেহেতু কোল্ড স্টোরেজে রাখা যায়, এই সুযোগটা ব্যবসায়ীরা কাজে লাগায়, মজুত করে রাখে। এর ফলে দাম বৃদ্ধির ঘটনা ঘটে, যে কারণে ভারত থেকে আমদানির দিকে যায় সরকার।
আলু যদি সরাসরি বাজারে দিয়ে দিতে পারত কৃষক, অর্থাৎ সরবরাহ যদি স্বাভাবিক থাকত, আমদানি নির্ভরশীলতা কমানো যেত। এর জন্য অনেকে বলছেন, সরকার যদি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারত, তাহলে আলুর বাজার অস্থিতিশীল হতো না, আর ভারত থেকে আমদানিও করা লাগত না। ভারতীয় মিডিয়াও বলছে, আর ভারতের ওপর নির্ভরশীল হতে চাইছে না বাংলাদেশ। আলু এবং পেঁয়াজ আমদানির জন্য বিকল্প দেশের সন্ধান শুরু করেছে ইউনূস সরকার। ৬টি দেশকে চিহ্নিত করে ইতিমধ্যে কথাবার্তাও শুরু করে দিয়েছে ঢাকা। জানা গিয়েছে, আলু এবং পেঁয়াজ আমদানি ক্ষেত্রে ভারত বাদে বিকল্প ৬টি দেশের কথা জানিয়ে সেদেশের বাণিজ্য মন্ত্রণালয় রিপোর্ট জমা দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। রিপোর্টটি নিয়ে ঢাকায় আলু এবং পেঁয়াজের আমদানি করার ক্ষেত্রে ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠকও করেছে। বর্তমানে বাংলাদেশে আলু আমদানি করে একমাত্র ভারত থেকেই। এবার ভারত ছাড়াও আলু আমদানি করতে চাইছে জার্মানি, মিশর, চীন এবং স্পেন থেকে। পেঁয়াজের ক্ষেত্রেও বিকল্প দেশের কথা ভাবছে বাংলাদেশ। পেঁয়াজ ক্রয়ের জন্য ঢাকা আলোচনা চালাচ্ছে চীন, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে। বাংলাদেশ যে ভারত নির্ভরশীলতা থেকে সরে আসছে, সেটি এখন অনেকটাই পরিষ্কার। বিটিটিসির চেয়ারম্যান মইনুল খান জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দিনে 40 থেকে 50টি পেঁয়াজের ট্রাক আসত, এখন তা অনেক কমে গিয়েছে। 10 থেকে 12টি ট্রাকে পেঁয়াজ আসছে। আলু, পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিস, এর জন্য একটি বা দুটি উৎস ঝুঁকিপূর্ণ, তাই আমরা বিকল্প পথ খুঁজছি। উল্লেখ্য, খাদ্যপণ্য নিয়ে আলোচনা বেশি হলেও ভারত থেকে টাকার অঙ্কে সবচেয়ে বেশি আসে তুলা ও সুতা, যা দেশের তৈরি পোশাক শিল্প খাতের কাঁচামাল। দেশের চাহিদার 80% মেটানো হয় ভারত থেকে। আসে বিদ্যুৎ ও পরিশোধিত ডিজেলও, যা দেশের জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখে। এই বাণিজ্য হয় সরকার থেকে সরকারে। অন্যদিকে তৈরি পোশাক শিল্পের জন্য বছরে তুলা আমদানিতে ব্যয় হয় $3 বিলিয়ন কিছু বেশি। এর মধ্যে ভারত থেকে আসে মাসে কম বেশি $2 বিলিয়ন। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে আমদানি হয়েছে প্রায় 75 লাখ টন পণ্য, যার মূল্য ছিল 29,000 কোটি টাকা, অর্থাৎ মাসে গড়ে এসেছিল 7,500 কোটি টাকার পণ্য। জুলাই আমদানি হয় 80 কোটি 35 লাখ ডলারের পণ্য। এ সময় সবচেয়ে বেশি 20 কোটি 32 লাখ ডলারের তুলা আসে, সুতা আসে 1 কোটি 75 লাখ ডলারের। বিভিন্ন ধরনের জ্বালানি আমদানি হয়েছে 11 কোটি 34 লাখ ডলারের। সবজি ও খাদ্য আমদানি হয় 4 কোটি 94 লাখ ডলারের। অগাস্টে ক্ষমতার পালাবদলে তৈরি হওয়া সংকটে আমদানি ব্যাহত হয়। গত অর্থবছরের এই মাসে যেখানে 94 কোটি ডলারের পণ্য আমদানি হয়, সেখানে এবার তা দাঁড়ায় 76 কোটি 4 লাখ ডলার, অর্থাৎ কমে 19.43%। এই মাসে তুলা আসে 18 কোটি ডলারের, সুতা আসে 2 কোটি ডলারের, জ্বালানি আমদানি হয় 13 কোটি ডলারের, আর সবজি জাতীয় পণ্য আসে 4 কোটি 62 লাখ ডলারের। তবে এখন থেকে এসব পণ্যের অনেকটাই আসবে অন্য দেশ থেকে। কমনওয়েলথ সচিবালয়ের আন্তর্জাতিক বাণিজ্য নীতির সাবেক প্রধান এম.এ. রাজ্জাক বলেন, বিকল্পের সন্ধান যদি করতে হয় তাহলে কি হবে? এই প্রশ্নে বলেন, বাংলাদেশের বাণিজ্য কিছুটা সমস্যা হবে আর দাম কিছুটা বাড়বে, কিন্তু এর সুদূরপ্রসারী একটা পজিটিভ প্রভাব পড়বে এদেশের অর্থনীতিতে। বাংলাদেশ ভারত নির্ভরশীলতা কমাতে পারবে। এর ফলে ভারত একটু একটু করে হলেও বাংলাদেশের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাবে, যা বাংলাদেশের জন্য অনেক বেশি কল্যাণের। সুপ্রিয় দর্শক, আপনি কি চান বাংলাদেশ যেন পুরোপুরি ভারতের ওপর থেকে আমদানি নির্ভরশীলতা বন্ধ করে দিক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।